মনোযোগ দিয়ে একটু পাঠ করেন, মনোযোগ দিয়ে একটু পড়েন। আমি পড়েছি এটি বলার জন্য নয়, আত্মস্থ করার জন্য যদি কেউ পড়েন, যদি অনুধাবন করতে চান, তাহলে দেখবেন ওই বইটির পাতায় পাতায়, ওই বইটির প্রতিটি শব্দে শব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের একটা বিবরণ আছে। সেটি যদি আপনি খুব নিবেদিতভাবে না পড়েন, আপনি যদি খুব অনুধাবন করার মতো করে না পড়েন, তাহলে আপনি সেটি বুঝতে পারবেন না। কারণ দেখবেন তিনি আজকে ঢাকায় আছেন, পরশুদিন গোপালগঞ্জে গেছেন, তারপরের দিন কলকাতায় চলে যাচ্ছেন, তারপরে টাঙ্গাইল চলে যাচ্ছেন, গ্রাম থেকে গ্রাম পর্যন্ত তিনি পায়ে হেঁটে ঘুরছেন। একজন মানুষের শারীরিক সক্ষমতা, মানসিক শক্তি এবং শারীরিক সক্ষমতা কতটা প্রবল হলে যে এই রকমের এতটা পরিশ্রম করা যায়, এবং একটি দলকে যে আমি শক্তিশালী ভাবে গড়ব, এই দলকে নিয়ে আমি ক্ষমতায় যাব, এই চিন্তা নয়, একটি দলকে যে আমি গঠন করব এবং সেই দলটির মধ্য দিয়ে বাঙালি জাতির ভাগ্য উন্নয়ন অথবা ভাগ্যের পরিবর্তন যাই করি না কেন সেই জায়গাতে আমি পৌঁছবো। এটি একজন মানুষের পক্ষে এক জীবনে এরকম একটি দল করা, সেই দলকে নিয়ে আন্দোলন করা, যুদ্ধ করা, তারপর একটি দেশ স্বাধীন করা, স্বাধীনতার পরে আবার সেই দলটির নেতৃত্বে থাকা, দেশ পরিচালনা করা, এটা পৃথিবীর খুব কম সংখ্যক মানুষের এই অভিজ্ঞতা আছে। তার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেমনই একজন। সেই দলটি 68 বছরে যখন পদার্পণ করছে, তখন সেটা শুরুতে বললাম যে খুব ঐতিহাসিকভাবেই এটি খুব গুরুত্বপূর্ণ। এক ধরনের অসাম্প্রদায়িক রাজনীতি, ধর্মনিরপেক্ষ অবস্থান, গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা, এই বিষয়গুলোকে পুঁজি করেই তো আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আইয়ুব খানের যে শাসন, পাকিস্তানিদের যে শাসন, গণতন্ত্রহীনতা, মানুষের অধিকার কেড়ে নেয়া, ভোটের অধিকার কেড়ে নেয়া, এই যে শাসন ব্যবস্থা ছিল পাকিস্তানিদের, তার বিরুদ্ধে প্রতিবাদ করে, অর্থাৎ দমন, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেই বঙ্গবন্ধুর সারা জীবনের রাজনীতি ছিল। জেলে গেছেন, জেল থেকে বের হয়েছেন, কিন্তু তিনি তার নীতি থেকে কখনোই কোনোদিন সরে যাননি। সেই রকম একটি রাজনৈতিক দল এখন স্বাধীনতার 45 বছর পরে এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। আওয়ামী লীগের ইতিহাস খুব গৌরবের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পৃক্ত ইতিহাস। 71-এর মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের প্রায় সব মানুষ মুক্তিযুদ্ধ করেছেন। মতিউর রহমান নিজামী বা গোলাম আজমদের নেতৃত্বে অল্প কিছু মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার বা যুদ্ধাপরাধী ছাড়া তাছাড়া সব মানুষ যুদ্ধ করেছেন। এরকম একটি দলের ভালো দিকের সংখ্যা কথা অসংখ্য। এই মুহূর্তে যদি আমরা কথা বলি, বর্তমান সময় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের নীতি এবং আদর্শের ঘোষিত বা লিখিত ভাবে সে তার কিছু জায়গা থেকে সরে এসেছে, আর এর বাইরে আওয়ামী লীগের কিছু বিচ্যুতি ঘটেছে, যেটা অলিখিত ভাবেও হয়তো লিখে বা ঘোষণা দিয়ে সেই পরিবর্তনগুলো আসেনি, কিন্তু কিছু বিচ্যুতি ঘটেছে আওয়ামী লীগের। বিশেষ করে যদি আমরা বর্তমান সময় নিয়ে কথা বলি, তাদের আওয়ামী লীগের যে গণতন্ত্রের প্রতি আস্থা, আওয়ামী লীগের যে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে সারা জীবন, সেই জায়গা থেকে আওয়ামী লীগ তার অবস্থানের বিচ্যুতি ঘটিয়েছে। এখন আর গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগ অতটা আস্থা নয়। অনিয়ম, অন্যায় বা দুর্নীতি বা দলীয় অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর যে তৎপরতা, সেগুলো সাধারণ জনমানুষকে এক ধরনের বিক্ষুব্ধ করছে। এই জায়গাগুলো আওয়ামী লীগের বিচ্যুতি। অন্যায় বা অনিয়ম এবং দুর্নীতির জায়গাটিতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ মুখে বলছে জিরো টলারেন্সের কথা, কিন্তু অন্যায়, অনিয়ম বা দুর্নীতির জায়গাগুলো আওয়ামী লীগ সেইভাবে প্রতিরোধ করতে পারছে না অথবা প্রতিরোধ করছে না। একজন আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের একজন অর্থমন্ত্রী যখন সংসদে দাঁড়িয়ে বলেন যে পুকুর চুরি নয় সাগর চুরি হয়ে যাচ্ছে, এবং সেটা দৃশ্যমানভাবে যখন কিছু বিষয় দেখা যায় এবং যখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বা মূল অপরাধীরা যখন তার পেয়ে যায়, তখন এই বিষয়গুলো সাধারণ জনমানুষের ভেতরে এক ধরনের বিক্ষুব্ধতা তৈরি করে। এর বাইরে যুদ্ধাপরাধের বিচার এই আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের বিরাট বড় একটি সাফল্য। এখন যুদ্ধাপরাধের বিচার করে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা যে পরিমাণ প্রশংসিত হচ্ছেন, ইতিহাসে শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগ বা এই সরকার ইতিহাসে আরো বড়ভাবে প্রশংসিত হবেন। একইভাবে এই জঙ্গিবাদ এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে না পারা বা একটু অন্যরকম আচরণ করা, এই সমস্ত কারণে আবার সরকার সমালোচিত হবেন। অর্থনীতির বড় বড় দুর্নীতিগুলোর কারণে, অনিয়মগুলোর কারণে সমালোচিত হবেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের মতো
মতো একটি রাজনৈতিক দলের টিকে থাকা, এত বছর ধরে টিকে থাকা, এই টিকে থাকাটি কিন্তু সবসময় খুব মধুর ছিল না। 1975 সালের 15ই আগস্ট যখন জাতির জনককে নির্মমভাবে হত্যা করা হয় সপরিবারে, পরিবারের অন্যান্য সদস্য, তারপরের আওয়ামী লীগের ইতিহাস কিন্তু অত্যন্ত করুণ ইতিহাস। অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক নিপীড়ন, নির্যাতন সহ্য করে তাকে দীর্ঘ বছর রাজনীতি করতে হয়েছে। 21 বছর পর আবার দেশ পরিচালনার দায়িত্বে এসেছেন, আবার চলে গেছেন, আবার দায়িত্বে এসেছেন। এই সব কিছু মিলে আওয়ামী লীগের একটা মিশ্র ইতিহাস, এবং সেই ইতিহাসের পুরোটাই গৌরব উজ্জ্বল। যে সমস্ত বিচ্যুতির কথা বললাম, এখনকার সেই বিচ্যুতিটা নিয়ে আজকের আলোচনায় দীর্ঘ করি না। এই বিচ্যুতিগুলো বাদ দিলে আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ইতিহাস, এবং আওয়ামী লীগের 67 বছর অতিক্রম করে 68 বছরে পা দিচ্ছে এরকম একটি রাজনৈতিক দল, যে দলটির নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েছি, সেই দলটিকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত দিয়ে আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে, এটিও বড় সংবাদ শিরোনাম প্রায় সবগুলো সংবাদপত্রে। সেটি হচ্ছে যে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে তার জিরো টলারেন্সের কথা তিনি বলেছেন জাতীয় সংসদে। বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা বলেছেন, এবং সৌদি জোটের সঙ্গে থাকার কথাও সেখানে রয়েছে। সৌদি জোটের সঙ্গে থাকার কথা মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সৌদি সফরে গেছেন, ফিরে এসেছেন, পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন, সেখানেও কথা বলেছেন। এটি নানা রকমের প্রতিক্রিয়া আছে। আমি যেভাবে দেখি, আমি যেভাবে বুঝি, তাতে সৌদি আরবকে কেন্দ্র করে সৌদি আরবের নেতৃত্বে যে জোটটি, প্রায় 40টির মতো দেশের যোগ দেওয়ার কথা, যে জোটটি হয়েছে, এই জোটটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করে দেওয়া এক ধরনের জোট, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিছু বছর আগে পর্যন্ত নীতি ছিল ওই অঞ্চলে যেখানে যে সমস্যা হবে সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র যাবে, তার সৈন্য পাঠাবে, পাঠিয়ে নিজেরা যুদ্ধ করবে। কিন্তু ইরাক যুদ্ধের পরে তাদের এই শিক্ষা হয়েছে যে নিজেরা আর সেখানে যুদ্ধ করতে যাবে না, সেইখানের যে সমস্ত শক্তিশালী দেশ আছে সেই সমস্ত দেশদেরকে দিয়েই সে যুদ্ধ করাবে। সেরকম একটি পরিকল্পনার অংশ হিসেবেই সৌদি আরবকে নেতৃত্বে রেখে, যেহেতু সৌদি আরব বড় দেশ, সৌদি আরবের অর্থ আছে, সৌদি আরবের অস্ত্র আছে, কিন্তু সৌদি আরবের যোদ্ধা নাই, সৌদি আরবের সেনাবাহিনী নাই। সৌদি আরবের যে সেনাবাহিনী আছে, সৌদি আরবের অস্ত্র আছে, সৌদি আরবের অর্থ আছে, কিন্তু সৌদি আরবের যেহেতু যুদ্ধ করার মতো সামরিক বাহিনী নাই, সেই কারণে তার এই জোটের প্রয়োজন হচ্ছে। বাংলাদেশের মতো দেশের দক্ষ যোগ্য সেনাবাহিনীর প্রয়োজন হচ্ছে, সেই কারণে এই জোটটি করা হয়েছে। আমার ধারণা এই জোটে যোগ দেওয়ার যে ইতিবাচক দিকের কথা বাংলাদেশ বলছে বা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, সত্যি সত্যি যদি এই জোটে বাংলাদেশ যোগ দেয়, তাহলে আমার ধারণা এই ইতিবাচক দিকগুলোর চেয়ে নেতিবাচক দিকগুলো বাংলাদেশকে বেশি মোকাবেলা করতে হবে। সারা পৃথিবীতে বাংলাদেশের নাগরিকদের এক ধরনের অনিশ্চয়তায় পড়তে হবে। আন্তর্জাতিক যে জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী গোষ্ঠী আছে, যাদের বিরুদ্ধে সৌদি আরব যুদ্ধ করছে বা সৌদি আরবকে নেতৃত্বে বাংলাদেশের যুদ্ধ করতে হবে বা অংশ নিতে হবে, সেই জায়গাগুলো বাংলাদেশের নাগরিকদের জন্য খুব বেশি আনন্দের থাকবে না। আরেকটি বিষয় বলি, যেটা যে এই মুহূর্তে সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে একটা অত্যন্ত অন্যায্য যুদ্ধ করছে। এখন সেই জোটে যোগ দেওয়া যদি ইয়েমেনের মতো দেশের বিরুদ্ধে বাংলাদেশের মতো দেশের যদি যুদ্ধ করতে হয়, আমাদের সামরিক বাহিনী দিয়ে যুদ্ধ করতে হয়, তাহলে সেটি খুব আনন্দের ব্যাপার হবে না। এই সমস্ত দিকগুলো এই সবই করতে হবে, বিষয়গুলো কিন্তু এখনো স্পষ্ট নয়। যদি এরকম কিছু করতে হয় তাহলে বাংলাদেশের জন্য একটা বিব্রতকর এবং বাংলাদেশের জন্য এক ধরনের বিপর্যয়কর অবস্থা হতে পারে। আর দেশের জঙ্গিবাদের কথা যেটা বলছেন, সরকারের পক্ষ থেকে কথা বলা হচ্ছে যে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। কিছু কিছু ব্যবস্থা যে নেওয়া হচ্ছে না তাও নয়, আমরা ব্যবস্থা নিয়ে দেখছি, কিন্তু প্রশ্ন উঠেছে সেই সমস্ত ব্যবস্থা নিয়ে। একজন জঙ্গিকে ধরা হচ্ছে, জনতা ধরে দিচ্ছে, তার কাছ থেকে তথ্য অনুসন্ধান না করে ক্রস ফায়ার বা বন্দুক যুদ্ধের গল্প বলে যেভাবে তাকে হত্যা করা হচ্ছে, সেটা করার ফলে এই জিরো টলারেন্সের জায়গাটি এক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। মুকুল রানা নামের একজনকে শরীফ নাম দিয়ে তাকে তিনি যেভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন, এবং তার স্ত্রী সহ তার পরিবার যেভাবে বলছে যে 4 মাস আগে তাকে তুলে আনা হয়েছে, এই যে ঘটনাগুলো জঙ্গি তৎপরতা এবং জঙ্গি তৎপরতার বিরুদ্ধে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোকে প্রশ্নের মুখে ফেলছে। সরকারের এই পুরো জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিস্ময়করভাবে সমন্বয়হীনতা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। জঙ্গি তৎপরতাকে
এইভাবে চলতে দিয়ে বা এইভাবে চলতে থাকলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি বলেন আর যাই বলেন সেই জায়গাতে পৌঁছানো যাবে না। সেই জায়গাতে যদি পৌঁছানো না যায় আমাদের জঙ্গিবাদের সমস্যা আমাদেরই মোকাবেলা করতে হবে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে মোকাবেলা করা যাবে না, সেটি ভারতের সহায়তা নিয়ে মোকাবেলা করা যাবে না। অর্থাৎ পৃথিবীর বাইরের শক্তির সহায়তা নিয়ে জঙ্গিবাদ মোকাবেলা করতে গেলে বাংলাদেশ আরো বেশি বিপদে পড়বে। জঙ্গিবাদ আমাদের ভেতর থেকেই সমস্যার উদ্ভব হয়েছে, আমাদের ভেতর থেকে এই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করার জন্য জিরো টলারেন্স মুখে বলি, আর বাস্তবে যদি তার প্রতিফলন না থাকে তাহলে সমাধান করতে পারবো না। সমাধানের প্রধান এবং সমাধানের মূল মন্ত্র হওয়া দরকার, প্রথমে বিষয়টিকে আমাদের স্বীকার করতে হবে যে হ্যাঁ, জঙ্গিবাদের একটি সমস্যার মধ্যে আমরা আছি এবং সেই জঙ্গিবাদের প্রকৃত অর্থে কারা জঙ্গিবাদী। আমি কাউকে রেলের জমি দিয়ে সন্তুষ্ট রাখবো, কাউকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ ঘোষণা করব, কিন্তু সেই জঙ্গিরা মিছিল করবে, মিছিল থেকে যারা ধরা পড়বে তাদেরকে আমি ছেড়ে দিব, জঙ্গিবাদের মামলা করব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের বিরুদ্ধে হিজবুত তাহরীর প্রধান নেতা, তাকে আমি জঙ্গি সংগঠন হিসেবে তাকে নিষিদ্ধ করলাম, তাকে গৃহবন্দী করলাম, তাকে রিমান্ডে নিলাম, প্রশ্ন করলাম, তারপরে গিয়ে তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিলাম না, বেতন ভাতা সে ঠিকই পেয়ে গেল, তাহলে আমার জঙ্গিবাদ দূর হবে কিভাবে? মুখের কথা এবং বাস্তবের কাজের এক ধরনের সমন্বয় করতে হবে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণের নামে ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে এই সমস্যা থেকে আমরা কোনোদিন বের হতে পারবো না। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য প্রথমে স্বীকার করতে হবে তদন্তের ভিত্তিতে প্রকৃতভাবে যারা অপরাধী, প্রকৃতভাবে যারা জঙ্গি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যে যারা হত্যাকাণ্ড মানে তালিকা করে পুলিশকে সরবরাহ করে পুলিশের সমন্বয়ে সেই তালিকা সংক্ষিপ্ত করলো এবং তারপরে যখন একের পর এক হত্যাকাণ্ড ঘটলো, সুতরাং এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যারা যারা সম্পৃক্ত এবং যারা যারা সম্পৃক্ত হতে পারেন বলে সন্দেহযুক্ত, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, আবারও বলি, যদি ব্যবস্থা নেওয়া না হয়, ব্যবস্থা নিতে গিয়ে যদি কারো কারো ক্ষেত্রে জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত করে এবং কাউকে কাউকে জঙ্গিবাদের অভিযোগ থেকে আড়াল করে কোনো অবস্থাতেই আমরা এই সমস্যার থেকে বের হতে পারবো না। সমস্যার সমাধানের জন্য প্রকৃত অপরাধী চিহ্নিত করে ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি। বিশ্বব্যাংকের সংবাদ সম্মেলন ছিল আজকে, সেখানে তারা আমাদের বাজেট নিয়ে কথা বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছেন। তো তারা যেটি বলেছেন যে অর্থনৈতিক অবস্থা অনুকূল বাজেট আর বড় হতে পারছে এটি বলেছেন, কিন্তু আবার অনেক বেশি রাজস্ব আদায়ের যে টার্গেট করা হচ্ছে এটাকে বাজেটের জন্য খুব বাস্তবসম্মত বলছেন না। বিশ্বব্যাংক নানা কথাই বলেন, তার মধ্যে কিছু যৌক্তিক কথা থাকে, কিছু সঠিক কথা থাকে, কিছু ভালো কথা থাকে, কিন্তু আলটিমেটলি শেষ বিচারে গিয়ে বিশ্বব্যাংক বাংলাদেশের মতো কোনো দেশের জন্য কোনো আদর্শ ব্যাংক নয়, কোনো আদর্শ প্রতিষ্ঠান নয়। বিশ্বব্যাংক সাধারণত বাংলাদেশ যে সমস্ত জনবিরোধী যে সমস্ত নীতি আছে সেই সমস্ত নীতির এক ধরনের বাস্তবায়ন দেয়। তারা সবসময় বলে বিদ্যুতের দাম বাড়াতে হবে, তেলের দাম বাড়াতে হবে, কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না। এই যে এক ধরনের জনবিরোধী, সরকারকে এক ধরনের জনবিরোধী করার ক্ষেত্রে এই বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো কোনো কোনো ক্ষেত্রে ভূমিকা রাখে। আর এই বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে নজরদারি করতে পারে, বাংলাদেশের মতো দেশকে নিয়ে কথা বলতে পারে। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের সরকারগুলোর সক্ষমতা যেহেতু অত্যন্ত দুর্বল, সরকারগুলো যেহেতু অন্যায় এবং অনিয়মের সঙ্গে সম্পৃক্ত, সেই কারণে বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশের মতো দেশে অনেক বড় করে কথা বলতে পারে এবং তারা যে কথা বলে সেই কথা আমরা টেলিভিশনে, আমরা পত্রিকাতে অনেক বড় করে প্রকাশ করি। আমি মনে করি যে বিশ্বব্যাংকের কথাকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। বাংলাদেশের ভেতরে বাংলাদেশের এই বিশ্বব্যাংকের যারা অর্থনীতিবিদ তাদের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভালো অর্থনীতিবিদ বাংলাদেশের ভেতরে আছেন, অর্থনীতি বোঝেন এরকম মানুষ আছেন। তারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে কথাগুলো বলছেন, তারা বাংলাদেশের বাজেট নিয়ে যে কথাগুলো বলছেন, সরকারের উচিত বিশ্বব্যাংকের চেয়ে সেই মানুষদের কথাগুলোকে অনেক বেশি গুরুত্ব নেওয়া। বিশ্বব্যাংকের কথার চেয়ে অধ্যাপক আনু মোহাম্মদ বা এম আকাশ বা ওয়াহিদুদ্দিন মাহমুদের কথাকে অনেক বেশি গুরুত্বের মধ্যে নেওয়া উচিত সরকারের। বিশ্বব্যাংক যে কথা বললো, যেহেতু আমরা বিশ্বব্যাংকের থেকে কিছু লোন নেই, সেই কারণে বিশ্বব্যাংকের কথা আমাদের শুনতে হয়। সেটি আমরা শুনবো, যতখানি শোনা দরকার ততখানি। কিন্তু বিশ্বব্যাংক প্রেস কনফারেন্স করে বা সংবাদ সম্মেলন করে কিছু বললে সেটাকে বেদবাক্য মনে করতে হবে, আমি মনে করি না। বিশ্বব্যাংকে এত গুরুত্ব দেওয়ার মতো প্রতিষ্ঠান বিশ্বব্যাংক নয়, কারণ বিশ্বব্যাংকের নীতি এবং বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী একটা একটা করে দেখিয়ে বলা যায় যে বাংলাদেশের অনেক জায়গাতে অনেক প্রকল্পের অনেক ক্ষেত্রে অনেক ক্ষতিকর কাজ হয়েছে, সেইগুলো বিশ্বব্যাংকের কারণে হয়েছে। বিশ্বব্যাংকের থেকে লোন নিয়েছি, বিশ্বব্যাংক পরামর্শ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শর্ত দিয়েছে, তার ভিত্তিতে বাংলাদেশ কাজ করেছে এবং আলটিমেটলি সেই প্রকল্পটি ব্যর্থ হয়েছে। এরকম সংখ্যা অনেক। বিশ্বব্যাংককে আমি গুরুত্ব দেওয়ার দিতে রাজি নই খুব একটা। এইবার একেবারেই খুব সাধারণ মানুষের জীবন সম্পর্কিত একটি বিষয়। আমরা জানি যে ঈদ আসলেই মানুষের ঈদের দেশের বাড়ি, গ্রামের বাড়ি যাওয়ার একটি ব্যাপার তৈরি হয় এবং সেজন্য
ট্রেনে অনেক বিপুল সংখ্যক মানুষ যায়, ট্রেনের টিকিট বিক্রি আজ থেকে শুরু হয়েছে, তার চিত্র সংবাদপত্র। ট্রেনের টিকিট বিক্রির আমরা গত কয়েক বছর ধরে একটি চিত্র লক্ষ্য করছি যে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বা সামগ্রিকভাবে সরকারের পক্ষ থেকে এক ধরনের একটি শৃঙ্খলার মধ্য দিয়ে টিকিট বিক্রির একটা চেষ্টা চলছে। একেবারে যে পুরোপুরি বিশৃঙ্খলা চলছে আমি সেটি বলবো না, কিন্তু যে জায়গাটিতে সমস্যা সেই জায়গাটি হচ্ছে আমাদের যে পরিমাণ মানুষ ঢাকা শহর ছেড়ে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে চান, মানুষের সংখ্যার চেয়ে ট্রেনের সক্ষমতা বা বাংলাদেশ রেলের সক্ষমতা অনেক কম। যেহেতু কম সেই কারণে এই সক্ষমতা যেহেতু কম এবং সারা বছর সেই সক্ষমতা বৃদ্ধির তেমন কোনো উদ্যোগ থাকে না বাংলাদেশ রেলের, এই ঈদের আগে এসে তারা এক ধরনের দৌড়ঝাঁপ করে পুরাতন কোচ পুরাতন ওয়াগনগুলো কাজে লাগিয়ে এক ধরনের মানুষ পরিবহনের চেষ্টা করে। সেটার কিছু ক্ষেত্রে সফল হয় আর কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়, ব্যর্থতার কারণে সমালোচিত হতে হয়। তাদের টাইম টেবিল তারা একেবারেই ঠিক রাখতে পারে না। সারা বছর যদি কাজ করা হতো, সারা বছর যদি রেলের প্রতি গুরুত্ব দেওয়া হতো, তাহলেই রেলকে কেন্দ্র করে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ তো হতো না। দেখেন রেল আসলে এটি হচ্ছে একটি ব্যাপার। আর রেলের কথা যেটি বলতে চাই যে রেলের প্রতি আমাদের মুখের কথায় আমরা ঠিক যতখানি গুরুত্ব দেই, বাস্তবে রেলকে আমরা ঠিক ততখানি গুরুত্ব দেই না। যখন রেল বাংলাদেশ রেলওয়েকে যখন ঈদের সময় সাধারণ জনমানুষের পরিবহনের বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার পাওয়ার কথা, তখন তারা লাউয়াছড়ার 25,000 গাছ কাটা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। এই সবকিছু মিলিয়ে রেলকে একটু জনমানুষের পক্ষে অবস্থান নেওয়া দরকার। অনেক ধন্যবাদ আছে সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, চ্যানেলের সঙ্গে থাকবেন। গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি।